আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডেল্টা ফার্মা লিমিটেড নিবেদিত টোপাসিড উপস্থিতের সৌজন্যে রাজ টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টের আরেকটি পর্বে অর্গানাইজড বাই বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি। আজ আমাদের আলোচনার বিষয় টাকায়াসু আর্টারাইটিস রোগ ও চিকিৎসা। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে ভার্চুয়ালি সম্পৃক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শোয়েব মোমেন মজুমদার স্যার, মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি স্পেশালিস্ট, ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যার, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ আজকের পর্বে। কেমন আছেন আপনি? জি, ওয়ালাইকুম সালাম। জি, আছি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি স্যার, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আমাদের আলোচনায় যাব, তার পূর্ব মুহূর্তে আমাদের দর্শকরা আমাদের সাথে কিভাবে সম্পৃক্ত হবেন সেই বিষয়টি জানিয়ে আসছি। দর্শক, এই মুহূর্তে আমাদের আয়োজনটি রাজ টিভি ফেসবুকের অফিসিয়াল পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আমাদের সাথে এই আলোচনায় সম্পৃক্ত হতে পারেন কমেন্ট সেকশনে নাম বয়স উল্লেখ করে পরিপূর্ণ প্রশ্ন করার মাধ্যমে। আবারও জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় টাকায়াসু আর্টারাইটিস রোগ ও চিকিৎসা। চলে যাচ্ছে আলোচনায়। স্যার, টাকায়াসু আর্টারাইটিস এই রোগটি নিয়ে কিন্তু অনেক দর্শক যারা আমাদের সাথে আজকে লাইভে সম্পৃক্ত আছেন অনেকেই জানেন না, বা জানলেও খুবই কম জানেন। আমাদের দর্শকদের জন্য যদি সহজ করে টাকাইস রোগটি কি বা কখন বলবো সে বিষয়টি যদি একটু সহজ করে বুঝিয়ে বলতেন। জি, ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। একটা হচ্ছে টাকাসো আর্টারাইটিস রোগটা আসলে রক্তনালীর রোগ। হুম, নাম হচ্ছে আর্টারাইটিস। আর্টারাইটিস মানে রক্তনালী। আমাদের যে বলি যে রক্তনালী, সে রক্তনালীর প্রদাহ থেকে এটা হচ্ছে। আমরা জানি যে আমাদের হার্ট থেকে, যে বুকের বাম দিকে যে হার্ট থেকে, হার্ট থেকে আমাদের এওর্টা আছে, মানে যেটা বৃহত্তর রক্তনালী, যার মাধ্যমে পুরো শরীরে রক্ত সঞ্চারিত হতে থাকে। হ্যাঁ, তো সুতরাং আমাদের যেটা এই রক্তনালী যেটা সঞ্চারিত হতে থাকে, এ, এবং এই এওর্টার থেকে কিছু ব্রাঞ্চ বের হয়। একটা ডান দিকে যাচ্ছে, একটা বাম দিকে যাচ্ছে, এবং এই ডান এবং বামের থেকেও আরো অনেকগুলো শাখা প্রশাখা বের হচ্ছে। সেটা যেমন কেওটিড আর্টারি, ব্রাকিওসেফালিক আর্টারি বা ট্রাঙ্ক, সাবক্লেভিয়ান আর্টারি, এরকম। তো এরকম এই যে ওটা এবং তার যে বড় বড় বৃহৎ যে শাখা প্রশাখা, সেই প্রশাখাগুলোতে ইনফ্লামেশন বা প্রদাহ হয়ে এই রক্তনালীগুলো ব্লক হয়ে যায়। এই ব্লক হওয়ার জন্য যে রোগটা হয় সেটাকে বলা হচ্ছে টাকায়াস আর্টারাইটিস। আমরা সাধারণ মানুষ অনেকে হয়তো জানে যে হার্টে রক্তনালী ব্লক হয়। তো হার্টে ব্লক হওয়ার জন্য কি হচ্ছে, যে বুকে ব্যথা হচ্ছে, তারপর যে হাসপাতালে ভর্তি হওয়া লাগছে, ঘামাচ্ছে, অথবা তীব্র বুকে ব্যথা হয়ে পালস বা ব্লাড প্রেশার বা এগুলো ফল করছে। তো এটা আমরা জানি যে সবাই কম বেশি আমরা এখন সবাই জানি যে এই যে হার্টের ব্লক সেটা। কিন্তু হার্ট ছাড়াও যে শরীরের অন্যান্য অংশে যে ব্লক হতে পারে, টাকাস আর্টারাইটিস সেদিকে আমাদের ইঙ্গিত দিচ্ছে। তো হার্টের বাইরে যে মূলত যে বড় বড় রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীগুলোতে আমাদের যে বদল হচ্ছে, সেটা থেকেই যে টাকাস আর্টারাইটিস টুকু হয়েছে। আমি প্রথমত একটা জিনিস এই সুযোগে বলতে চাই, এটা একটা ভাস্কুলাইটিস যেটা বলেছি। টাকা টাকাস আর্টারাইটিস নামেই তার পরিচয়। মানে একটা ভেসেল বা রক্তনালী যেটা আছে, সেই রক্তনালীর মধ্যে আমরা জানি ভেইন আছে, আর্টারি আছে। সুতরাং আর্টারি জাতীয় যে রক্তনালীগুলো আছে তাতে কথা হয়ে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে টাকাস আর্টারাইটিস। এখন এই ভাস্কুলাইটিস আবার কয়েক ধরনের আছে। যেমন যারা বড় বড় রক্তনালীকে ধরতেছে, যেমন ওটা হার্ট থেকে বের হওয়ার পর প্রধান যে রক্তনালী তাকে আক্রমণ করছে, সাথে ডান এবং বাম দিকে। তারপর কেওটিক বলছি যে ব্রেনে যে রক্ত সঞ্চালন হচ্ছে, এই যে কেওটিক আর্টারিগুলো উঠে যাচ্ছে, এই যে প্রধান শরীরের প্রধান প্রধান যে রক্তনালীগুলোতে প্রদাহ হওয়ার জন্য যে সিমটম বা লক্ষণ হয়, সেটাকে বলা হয় লার্জ ভেসেল ভাস্কুলাইটিস। এই গ্রুপের রোগ হচ্ছে টাকাস আর্টারাইটিস। এই গ্রুপে আরো কিছু রোগ আছে, যেমন জায়েন্ট সেল আর্টারাইটিস বলা হয়। এছাড়া কিছু শরীরের মধ্যম মানের যে রক্তনালী আছে, তাতেও ভাস্কুলাইটিস হতে পারে। যেমন মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস হচ্ছে, যেমন কিডনিতে এফেক্ট হচ্ছে, কিডনিতে যে রক্ত নালী আছে, এগুলো মধ্যম মানে মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস। এছাড়াও স্কিন বা ত্বকে যে রক্তনালী আছে, স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এভাবে ভাস্কুলাইটিসকে আসলে মোটা দাগে তিনটা ভাগ করা হয়: লার্জ ভেসেলস বা বৃহৎ রক্তনালী, মধ্যম রক্তনালী মিডিয়াম ভেসেল, এবং স্মল ভেসেল ভাস্কুলাইটিস ছোট ছোট গুলোতে। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে টাকাইস আর্টারাইটিস।
মানে বড় রক্তনালী গুলোতে একটা আক্রান্ত হয়। সুতরাং বড় বড় রক্তনালী গুলোতে এফেক্ট হলে যে রোগটা হয় সেটা টাকাস আর্টারাইটিস। এবং আজকে আমরা সেটার লক্ষণ, তার উপসর্গ বা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন থাকলে সেটা নিয়ে আমরা আলাপ করবো। স্যার অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার এবং সহজ ভাবে আমরা কিন্তু জেনে নিলাম টাকায়াসু আর্টারাইটিস কখন বলা হয় বা বলতে আমরা কি বুঝি। স্যার রোগীরা তো অনেক সময় জানতে চায় যে এই রোগে আক্রান্ত হওয়ার পেছনে কারণ কি বা কেন হচ্ছে। স্যার কারণগুলো একটু জেনে নিতে চাই। হুম, কারণের ব্যাপারে আসলে কি এটাকে বলা হচ্ছে ইমিউন মেডিয়েটেড ডিজিজ। ইমিউন মেডিয়েটেড ডিজিজ বলতে বোঝানো হচ্ছে এটা, বা অটোইমিউন কন্ডিশন বা ইমিউন মেডিয়েটেড বলতে বোঝানো হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধের জন্য বেশ কিছু কোষ আছে যারা আমাদের শরীরে ইমিউনিটি রক্ষা করে। সোজা কথা মোটা দাগে বলা হচ্ছে এরা হচ্ছে আমাদের শরীরের সৈন্যবাহিনী। যেমন বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য বিডিআর আছে, আর্মি আছে, সেটা প্রত্যেক দেশেরই সেটা আছে। ঠিক আমাদের প্রকৃতিগত ভাবে বা আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহ তালা প্রকৃতিগত ভাবে আমাদেরকে কিছু ইমিউন সিস্টেম দিয়ে রেখেছেন, যার কারণে আমাদের জ্বর সর্দি কাশি হয় কেন, যে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য। আবার একটা পর্যায়ে সারা জীবন একটা মানুষ জ্বর সর্দি কাশিতে ভুগেন না। সুতরাং একটা পর্যায়ে কেন সুস্থ হয়ে ওঠেন, কারণ এই ইমিউন সিস্টেমটা এই জ্বর সর্দি কাশি বা যে ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য এই লক্ষণগুলো হচ্ছে, সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া গুলোকে কাবু করে ফেলে, দুর্বল করে ফেলে। তখন আমরা আবার গ্রাজুয়ালি ধাপে ধাপে সুস্থ হয়ে উঠি। কিন্তু মাঝে মাঝে এই ইমিউন সিস্টেমে তারা আমরা বলি ডিসরেগুলেশন, যে তারা কিছু অযাচিত আচরণ করে ফেলে। যেমন ভাইরাসের বিরুদ্ধে তার যুদ্ধ করার কথা, কখনো কখনো এই যে টার্কিশ আর্টারাইটিস এর ক্ষেত্রে হচ্ছে কি তারা এই বৃহত্তর রক্তনালীগুলোকে বাইরের শত্রু মনে করে ওখানে তার ইমিউন ডিপোজিশন করে। এর ফলে এই রক্তনালীগুলোতে প্রদাহ হয়, রক্তনালীগুলো ব্লক হয়ে আসে, ছোট হয়ে আসে, এবং এই রোগের উপসর্গগুলো তৈরি হয়ে থাকে। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু এই যে টাকাইসো আর্টারাইটিস নিয়ে কথা বলছিলাম, কেন হচ্ছে তার পেছনের কারণগুলো জেনে নিলাম। স্যার নারী পুরুষ ভেদে কাদের বেশি হচ্ছে বা দুজনেই নারী পুরুষ তার সমানভাবে ঝুঁকিগ্রস্ত কিনা স্যার, সেই বিষয়টি জেনে নিতে চাই, কাদের বেশি হচ্ছে। মানে এক্ষেত্রে আসলে নারীরা বেশি আক্রান্ত হয়ে থাকেন, এবং নারীদের হাতে সংক্রমণের হারটাও যথেষ্ট বেশি। টাকাইসো আর্টারাইটিস মূলত আমরা বলি ফিমেল প্রিডমিনেন্ট ডিজিজ, মানে মহিলাদেরই তার মানে ইয়াটা বেশি, পুরুষদের হবে না তা না, কিন্তু মহিলা সংক্রমণের হারটা অনেক বেশি। এবং এটা আসলে সত্যি কথা বলতে যে ম্যাক্সিমাম অটোইমিউন বা রিউমেটিক কন্ডিশন গুলি মহিলাদের বেশি আক্রান্ত হয়ে থাকে। এবং যেহেতু এটা ইমিউন মেডিয়েটেড কন্ডিশন বা রক্তনালীতে প্রদাহ হচ্ছে, সুতরাং মানে সেক্ষেত্রেও আমাদের মহিলারাই বেশি সংক্রমিত বা আক্রান্ত হচ্ছে না কিছু লোকে। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা যেহেতু মানে জেনে নিলাম যে কাদের বেশি হচ্ছে, কারণ কি, স্যার রোগীরা তো জানতে চায় কিভাবে তারা বুঝতে পারবেন যে এই রোগে আক্রান্ত হচ্ছে বা লক্ষণ উপসর্গগুলো কেমন প্রকাশ পেলে তারা চিকিৎসকের শরণাপন্ন হবে। স্যার লক্ষণগুলো কেমন প্রকাশ পাচ্ছে টাকাইসো আর্টারাইটিসে? হ্যাঁ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে এটা আমাদের লক্ষণগুলো বোঝাটা, বা এটা আসলে মানে মানে এই রোগের লক্ষণগুলো অনেক সময় সঠিকভাবে নির্ণয় না হওয়ার কারণে অনেক সময় রোগটা ডায়াগনোসিসে অনেক ক্ষেত্রে ডিলে হয়ে থাকে, বা ডিলে ডায়াগনোসিস বা অনেক দেরিতে রোগটা মানে আইডেন্টিফাই হয়। সেই জন্য এটা হচ্ছে কি, যেমন কিছু কিছু সাধারণ উপসর্গ আছে যেটা আহ যে কোনো ভাস্কুলাইটিসই হয়ে থাকে, যেমন জ্বর বা জ্বর জ্বর ভাব থাকে, সবসময় অসুস্থ ফিল থাকা, ফেটিক আমরা বলি, সবসময় দুর্বল বা ক্লান্তি লাগা, অবসাদগ্রস্ততা, মানে সবসময় দুর্বল, মানে আমার শরীরে মানে যেন কোনো শক্তি নাই। রুগী বলবে যে আমি তো খাওয়া দাওয়া ঠিক মতোই করছি, কিন্তু আমার কোনো শক্তি পাচ্ছি না, কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না, এরকম একটা, বা সবসময় জ্বর থাকে বা জ্বর ভাব থাকে। এটা হচ্ছে কিছু এরকম সাধারণ উপসর্গ। আবার কখনো ওজন কমে যাওয়া, এগুলো অজস্র কারণ আছে, তার মধ্যে টাকা আছে সাধারণভাবে এই উপসর্গগুলো হতে পারে, কারণ আমাদের ওজন কমার অনেক কারণ আছে। এছাড়া কিছু বিশেষ বিষয়টা থাকা লক্ষণের মধ্যে খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে আমাদের, যেমন আমরা বলি যে আহ মানে প্রধানত যে আর্ম ক্লরিকেশন বলতে কি বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে আমি যদি কোনো হাত দিয়ে কাজ করতে থাকি, মূলত যদি আমার ডান দিকের মেজর ভেসেল গুলো আক্রান্ত হয়, প্রধান যে রক্তনালী গুলো আক্রান্ত হয়েছে, তাহলে এই হাত দিয়ে কাজ করতে গেলে আমার কষ্ট হবে, কিছুক্ষণ কাজ করার পরে আমার হাতটা ধরে আসবে,
যেমন বলা হয়ে থাকে কি যে আমি হাত দিয়ে কাজ করতেছি, বেশ কিছুক্ষণ আমি কাজ করার পরে, যেমন সে মহিলার পরে যেমন রান্না বান্না করতেছি, কিছুক্ষণ কাজ করার পরে আমি আর চুলার কাজটা করতে পারছি না বা চামচ নাড়াতে পারছি না, হাতটা ধরে আসলো, কাপড় কাচতে গেছি, ডান হাত দিয়ে আমি কিছু করতেই পারছি না, এরকম। সো এটা হচ্ছে কিছুক্ষণ কাজ করে আসার পরে হাতটা দিয়ে আর কাজ করার সক্ষমতাটা কমে যাওয়া, এটাকে বলা হচ্ছে আর্ম প্রডিকেশন। তারপর হচ্ছে আবার হঠাৎ করে দেখা গেল কি পেশেন্টের বেশ হাই প্রেশার, এবং যথেষ্ট হাই প্রেশার, এবং আমরা জানি যে এখানে রক্তনালীগুলো সরু হয়ে আসে, মানে ইনফ্লামেশনের জন্য, যার কারণে এখানে কিন্তু তারা হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, তাই বলে যে অত্যন্ত উচ্চ রক্তচাপ। কিন্তু এই রক্তচাপের সাথে আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হচ্ছে যে এক হাতে উচ্চ রক্তচাপ হাই প্রেশার, আর এক হাতে প্রেশারই নেই। হম। এরকম অনেকে কেউ কিছু বলতে পারেন, যেমন ছোটবেলা থেকে এক হাতে প্রেশার পাওয়া যায়, এক হাতে পালস পাওয়া যায় না। সো যদি এরকম রুগী থাকেন যার হার্ম প্রডিকেশন বা এক হাত দিয়ে কাজ করতে গেলে হাতটা কিছুক্ষণ টায়ার্ড লাগে, যে আমার হাতটা কিছু রেস্ট নিয়ে আবার কাজ করি, তাহলে এই ধরনের রুগীদের ক্ষেত্রে কিন্তু আমাদের দুই হাতেই প্রেশার দেখা উচিত। উচ্চ চাপ রক্তচাপের রোগীদের ক্ষেত্রেও আমাদের দুই হাতে প্রেশার দেখা উচিত। দুই হাতে আমাদের পালসটাও চেক করে দেখা উচিত যে দুই হাতে সমানভাবে আমি পালস পাচ্ছি কিনা, দুই হাতে প্রেশারটুকু সমান পাচ্ছি কিনা। তবে একটা জিনিস বলে রাখা ভালো যে দুই হাতের প্রেসারে কিছু ডিফারেন্স সাধারণত থাকে, এবং এটা সাধারণত 10 মিলিমিটার মার্কারি বলা হয়ে থাকে। যদি প্রেসারের পার্থক্য কারো যদি 130/70 থাকে, এ হাতে আমি 120/70 পেতে পারি, দ্যাটস নর্মাল। বাট এখানে যদি 130 পাচ্ছি আর এ হাতে পাচ্ছি 90/60 পাচ্ছি, তাহলে প্রেসার ডিফারেন্সটা সিগনিফিকেন্ট। যদি এরকম থাকে যে তাৎপর্যপূর্ণ প্রেশার ডিফারেন্স 10 বা 20 মিলিমিটার অফ মার্কারি বা তার বেশি হয়ে থাকছে, তাহলে সেক্ষেত্রে এই বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ। তো এরকম যদি পাস বা প্রেশারের লক্ষণের পার্থক্য থাকে বা দুই হাতের মধ্যে পার্থক্য থাকে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ টাকাস আর্টারাইটিসের জন্য। আরেকটা হতে পারে যে আমাদের বুকে ব্যথা হতে পারে, এই যে কারণ হচ্ছে শুধু যে তাদের এই যে মেজর যে রক্তনালী এগুলো আক্রান্ত হচ্ছে তা না, কখনো কখনো সেটা হার্টের যে আভ্যন্তরীণ যে রক্তনালী যেটাকে আমরা বলি করোনারি ভেসেস, সেই করোনারি ভেসেসেও তার ইনফ্লামেশন বা প্রদাহ হয়, এখানে এই রক্তনালীগুলো শুরু হয়ে যেতে পারে। তাহলে কি হবে? তাহলে হবে কি যে হার্টের রক্তনালীগুলো শুরু হয়ে গেল, হার্ট তার প্রয়োজনীয় মুহূর্তে প্রয়োজনীয় রক্তটুকু পাচ্ছে না, তার প্রয়োজনীয় অক্সিজেনটুকু পাচ্ছে না। তো এটা না হওয়ার কারণে যখন মানুষ জোরে হাঁটতে যাবে তখন তার এনজাইনা ডেভেলপ হবে, মানে হাঁটতে গেলে বুকটা চেপে ধরে, বুকের মাসটুকু মনে যেন কেউ যেন চেপে ধরে রেখেছে, এরকম একটা অনুভূতি হবে বা বুকে ব্যথা হবে সেটা। তো এরকমও হতে পারে। তো সুতরাং এরকম বুকের মাঝখানে বুকে চেপে ধরে থাকা বা ব্যথাটা শুধুমাত্র হার্ট অ্যাটাকের লক্ষণ, শুধু যে তা তা কিন্তু না, এটা কিন্তু হার্ট অ্যাটাক ছাড়াও টাকাস আর্টারাইটিসও হতে পারে সেটা। সুতরাং অনেক সময় দেখা গেল কি এই ধরনের রোগীরা এভাবে হার্টে বা হৃদরোগ বিভাগে যেতে পারে, যে দেখা গেল তার আসলে সমস্যাটা এই জায়গায় না, সমস্যাটা হচ্ছে হার্টেও আছে, হার্টের বড় বড় মেজর রক্তনালীগুলোতে আছে। তো আমার হয় যে এগুলো হচ্ছে তার মোটা দাগে ইম্পর্টেন্ট লক্ষণ। আরো দু একটা লক্ষণ অবশ্য না বললেই নয়, যেমন ওই সময় পেটের রক্তনালীগুলো এফেক্টেড হতে পারে। তো আমরা জানি যে আমরা যখন খাবার খাই তখন খাবারটা আমরা পাকস্থলিতে থাকে, তারপর হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে থাকে, তারপর বৃহদান্তে যায়। যে এই যে খাবারের যে স্বাভাবিক প্রকৃতি, যে সঞ্চালনের যে প্রকৃতি, তো সুতরাং খাবার বরাবর এই গাছটার জন্য আমাদের ইন্টেস্টিনে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় বা রক্ত চলাচলটা বেড়ে যায়, সেটা কারণ এই কাজটা করার জন্য খাদ্য নালীগুলো বা ক্ষুদ্রান্ত বা পাকস্থলীতে রক্ত সঞ্চালনের হারটা বেড়ে যায়। দেখো যখন এই রক্তনালীগুলো প্রদাহ হয়ে চিকন হয়ে যায়, তখন এই রক্ত সঞ্চালনটা কমে আসে। তখন দেখা যায় কি খাবার পরে যখন আধা ঘন্টা পরে, 40 মিনিট পরে দেখা গেল কি যে আমার পেট ব্যথা হচ্ছে, এটা দেখা গেল কি প্রতিবারই, অন্য সময় হয় না, খাবার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পেট ব্যথাটুকু হচ্ছে। আর পেট খালি থাকলে ভালো থাকতেছে, যেটা সাধারণত গ্যাস্ট্রিকের ব্যথাটা খালি পেটে হয়, এটা হচ্ছে খাবার পরে হচ্ছে।
তো এই ধরনের বিশেষ কিছুগুলো লক্ষণ আছে যে লক্ষণগুলোতে এটা হতে পারে। এছাড়াও তারা কিন্তু, যেমন আমার বেশ কিছু টাকা রোগী আছে যারা প্রধান লক্ষণই ছিল তার স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতেন। মানে এই যে এখন ব্রেনে যে রক্ত নালীগুলো এগুলো শুরু হয়, এখানে থ্রম্বাস ফর্মেশন হয়েছে বা রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, এর ফলে ব্রেইনে স্ট্রোক হলো এবং একটা সাইড প্যারালাইসিস হয়েছে। সুতরাং কখনো কখনো তারা স্ট্রোক নিয়েও তারা প্রেজেন্ট করতে পারে বা আমাদের সামনে আসতে পারে। সুতরাং এই স্ট্রোক যদি হয়ে থাকে, সুতরাং এর পেছনে টাকাস আর্টারাইটিসও একটা কারণ হয়ে থাকতে পারে। সো আমরা দেখতে পেলাম যে টাকাস আর্টারাইটিসের বেশ অনেকগুলো লক্ষণ এবং কারণ আছে। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি যে লক্ষণগুলো বলছেন এরই ধারাবাহিকতায় আমি একটি প্রশ্ন করতে চাই, যে অনেক সময় তো রোগীরা দেখা যায় যে বুকের ব্যথার কথা আপনি বলছিলেন স্যার, অনেক সময় অ্যাসিডিটির সাথে মনে করে সে হচ্ছে অ্যান্টি খেয়ে ফেলছে এবং অনেকটাই তাদের দেরি হয়ে যাচ্ছে চিকিৎসকের শরণাপন্ন হতে। এই যারা দেখা যাচ্ছে যে অ্যাসিডিটি মনে করে অ্যান্টি খাচ্ছে বা অ্যান্টাসিড খেয়ে ফেলছে, তাদের জন্য স্যার আপনার কি পরামর্শ থাকবে? অ্যাসিডিটির ব্যথার সাথে আমাদের হার্টের ব্যথার কিছু মনে হয় যে পার্থক্য আছে। যেমন অ্যাসিডিটির ব্যথাটা যদি বলি যে এটা মোর কমন, কারণ হার্টের ব্যথা তো আর সবার হচ্ছে না, এটা একটা বিষয়। তারপর হচ্ছে বয়সের পার্থক্য, যেটা হচ্ছে 40 বছরের নিচে বা 40 বছরের উপরে। যেমন আপনার কেউ যদি 25 বা 30 বছরের যদি ইয়া হয়ে থাকেন, পেশেন্ট হয়ে থাকেন, সুতরাং এক্ষেত্রে হার্টের সমস্যাটা হওয়ার সম্ভাবনাটা কম। সুতরাং বয়সের একটা বিবেচনার বিষয়। ঠিক একই রকম একজন 50 বা 60 বছর বা 70 বছরের ব্যক্তি যদি এরকম ব্যথার চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের গুরুত্বের সাথে বিবেচনা আনতে হবে। এক্ষেত্রে আমাদের কিছু কোমোবিডিটির কথাও ভাবতে হবে। যেমন একটা মানুষ, সে ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, উনি স্মোকার বা ধূমপান করেন, যেটা আমাদের দেশে প্রচুর মানুষ স্মোকিং করেন। তো এই যে বিষয়গুলো স্মোকিং গুলো আছে এবং আহ, সুতরাং এই ধরনের যাদের রিস্ক ফ্যাক্টর আছে, সুতরাং এই রিস্ক ফ্যাক্টর গুলো যাদের থাকবে, উনি যদি ইয়াং পেশেন্টও হয়ে থাকেন, তাহলে ওনারও হৃদরোগের ঝুঁকি থাকবে। সুতরাং এই ধরনের ঝুঁকিপূর্ণ কন্ডিশন গুলো যাদের নেই, তাদের ক্ষেত্রে হৃদরোগ হওয়ার সম্ভাবনাটা আমরা কম বলতেই পারি। কিন্তু যাদের এই ঝুঁকিগুলো বেশি থাকে, সুতরাং এই ব্যক্তিগুলোর ক্ষেত্রে এটাও আমাদের বিবেচনা রাখতে হবে। আর অ্যাসিডিটি ব্যথার সাথে সাধারণত ঘাম হয় না। যখন হার্টের ব্যথার জন্য হবে, ওই ব্যক্তি কিন্তু সাধারণত সোয়েটিং হয়ে থাকে। কিন্তু আমরা বুকের মাঝখানে একটু ব্যথা, এবং এটা একটা ঠিক মাঝখানে চেপে ধরে থাকা ব্যথা, বুকের মাঝখানে চেপে ধরে থাকা, কেউ জন্য চেপে ধরে রাখছে সেটা। এসিডিটি ব্যথাটা আসলে ঠিক বুকের মাঝখানে হয়ে থাকে না, এটা দেখা যায় কি পেটের উপরি ভাগে, একবারে একটু নিচে দিকে উপরি ভাগে থাকে। কারো আবার ডানে বা বামে রেডিয়েট হতে পারে বা ওদিকেও ফিল হতে পারে। কিন্তু হার্টের ব্যথা কিন্তু এরকম না, সেটা বুকের মাঝখানে থাকতে পারে। খুব বেশি হলে এই ডান হাত বা বাম হাত বরাবর, বাম হাত বা ডান হাত বরাবর রেডিয়েট হতে পারে, এইভাবে একটা নির্দিষ্ট লাইন বরাবর রেডিয়েট হচ্ছে এরকম মনে হতে পারে, বা ব্যথাটা নেমে যাচ্ছে এরকম মনে হতে পারে। এরকম বেশ কিছু লক্ষণ দেখে আমরা কিন্তু দুইটা পার্থক্য করতে পারি সেটা। সুতরাং যে কি ব্যক্তির ডায়াবেটিস, হাই প্রেশার, ধূমপানের অভ্যাস, উচ্চ কোলেস্টেরল আছে, বা বয়স কিছুটা বেশি, একই সাথে ওনার ঘাম হচ্ছে, তারপর প্রেশারটা মেপে দেখা গেল কিছুটা ফল করছে, বা অতিরিক্ত হাই প্রেশার এরকম যদি থাকে, তাহলে কিন্তু ইমার্জেন্সি শুধু গ্যাসের ব্যথা মনে করে বসে থাকলে কিন্তু আমাদের এটা বড় ভুল হবে। কারণ এরকম বেশ কিছু রোগী আছেন যারা গ্যাসের ব্যথা মনে করে গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছেন, বাসায় বসে থাকছেন, কিন্তু হার্ট অ্যাটাকের কারণে এই ব্যথাটা হাসপাতালে নিতে নিতে এরকম ব্যক্তিরা মারা যাচ্ছেন, কারণ ডিলে করছেন। কারণ হার্টের বা বুকে ব্যথা হওয়া মানে ডিলে করার কোনো সুযোগ নাই, এবং অবশ্যই দ্রুত চিকিৎসক এবং হাসপাতালে সম্মুখীন। স্যার অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে বুঝিয়ে বলার জন্য, যে এই যে আমরা হার্টের যে সমস্যাগুলোর চিন্তা করে অ্যাসিডিটি মনে করে আমরা খেয়ে ফেলছি হচ্ছে অ্যান্টাসিড, তাদের জন্য স্যার আমরা কিভাবে পার্থক্য করবো, দর্শকরাও কিভাবে, রোগীরা কিভাবে পার্থক্য, খুবই সুন্দর করে স্যার আপনি বুঝিয়ে বললেন। স্যার আমি পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই, যে আমরা টাকায়াসু হচ্ছে যে আর্থারাইটিস এর রোগীরা আপনাদের কাছে যখন আসেন, তখন স্যার রোগ নির্ণয়ের জন্য কি কি ধরনের ইনভেস্টিগেশন প্রয়োজন পড়ছে? হ্যাঁ, রোগ নির্ণয় বেশ কিছু ইনভেস্টিগেশন প্রয়োজন আছে। যেমন কিছু কমন, যেমন আমরা সকল রুগীকে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি বলি, যেটার মাধ্যমে আমরা জানি যে হিমোগ্লোবিন থেকে শুরু করে আদার প্যারামিটার গুলো এখানে দেখা যায়। সুতরাং এখানে ইএসআরটা বেশি থাকে, একটা প্যারামিটার ইএসআরটা বেশি। সিআরপি করলে সিআরপি সাধারণত বেশি থাকে।
তারপর হচ্ছে এগুলো হচ্ছে সাধারণত সাধারণ পরীক্ষার সাথে। কিন্তু এই রোগটাকে কনফার্ম হওয়ার জন্য আমাদের কিছু প্রাথমিকভাবে, যেমন এ হাতে আমার রক্তনালী ব্লক আছে, ডান হাতে আমি পাস পাচ্ছি না বা প্রেশার কম পাচ্ছি, তাহলে এ হাতে আমি একটু ডুপ্লেক্স করতে পারি, রক্ত সঞ্চালনটা ঠিক আছে কিনা। ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাম, এটা আল্ট্রাসোনোগ্রাফির বিশেষ পদ্ধতি, যে ক্ষেত্রে রক্তনালীর রক্ত চলাচলকে আমরা দেখতে পারি। কিন্তু মূলত কনফার্ম হওয়ার জন্য আমাকে সিটি এনজিওগ্রাম বা এমআর এনজিওগ্রাম, যে বিশেষ পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো আমাদের করা লাগবে। সিটি স্ক্যান অথবা এমআরআই মেশিনের মাধ্যমে টোটাল হার্ট থেকে শুরু করে এ পাশে রক্তনালী বা এ পাশে রক্তনালী ব্লাড ফ্লোটা দেখার সুযোগ আছে। তো এর মাধ্যমে ব্লাড ফ্লো কোথাও কমে যাচ্ছে কিনা, তারপর হচ্ছে রক্তনালীটা শুরু কতটুকু জায়গায়, কোন জায়গা থেকে শুরু হচ্ছে, বা এই বিষয়গুলো বোঝা যায়। যার কারণে এখনকার সময় বর্তমান যুগে বলা হচ্ছে কনফার্ম হওয়ার জন্য সিটি অথবা এমআর এনজিওগ্রাম। এই এনজিওগ্রাম বলতে একটু বলতে চাই, এই এনজিওগ্রাম বলতে হার্টের এনজিওগ্রাম কথা দর্শকরা যাতে ভুল না বুঝে থাকেন। এই এনজিওগ্রাম বলতে হার্টের এনজিওগ্রাম নয়। এটাতে হার্টের এনজিওগ্রাম করার সময় কিছু মানে বলি যে ফিমোরাল অথবা রেডিয়াল ক্যাথেটার করা হয়, বা ফুটা গোয়া লাগে, এখানে কোনো কাটা ফুটা বা কিছু করার প্রয়োজন নেই। জাস্ট সিটি স্ক্যান বা এমআরআই যেভাবে করা হয় ঠিক একইভাবে এই মেশিনে করা হয়। শুধু পার্থক্য হচ্ছে এখানে রক্ত নাড়িগুলো খুব নিখুঁত ভাবে দেখার সুন্দরভাবে সুযোগ আছে, সেটাকে বলা হচ্ছে সিটি বা এমআরআই এনজিওগ্রাম। স্যার অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে একজন দর্শক সম্পৃক্ত হয়ে স্যার প্রশ্ন করেছেন, যদিও হচ্ছে আজকের বিষয়ে বহির্ভূত প্রশ্ন। আপনি অনুমতি দিলে স্যার আমি প্রশ্নটা একটু নিয়ে নিতে চাচ্ছি। হ্যাঁ, শিওর। স্যার প্রশ্নকর্তার নাম হচ্ছে সাইদ। তিনি বলেছেন যে তিনি স্পন্ডাইলো আর্থ্রাইটিসে ভুগছেন এবং জ্যাকনি 5 মিলিগ্রাম তার চলছে, তার এইচজিপিটি স্যার 50, এবং সে জ্যাকনিম যেটা খাচ্ছে 5 মিলিগ্রাম কন্টিনিউ করবে কিনা এবং কোনো প্রবলেম আছে কিনা সে বিষয়ে জানতে চাচ্ছে স্যার, আপনার পরামর্শ চাচ্ছে, যদিও আমাদের বিষয়ে বহির্ভূত। স্যার আপনার কি পরামর্শ থাকবে আমাদের প্রশ্নকর্তার জন্য? হ্যাঁ, হ্যাঁ, না প্রশ্ন, আমরা প্রশ্নকর্তাকে ওয়েলকাম জানাই, যদিও বিষয় বহির্ভূত, সুতরাং কিন্তু ব্যক্তি প্রশ্ন থাকতেই পারে, আমার আমার প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমরা অলওয়েজ রেডি, সুতরাং ওটা সমস্যা না। বিষয়টা হচ্ছে উনি যেহেতু স্পন্ডাইলো আর্থ্রাইটিসের রোগী এবং জ্যাকটিনকে খাচ্ছেন উনি, সুতরাং এটাতে একটা আমার বিষয় হচ্ছে কি, এটাতে উনি ভালো আছেন কিনা। যদি ওটাতে ভালো থাকেন তাহলে জ্যাকটিভ কন্টিনিউ যে করা যেতে পারে। দুই নম্বর হচ্ছে উনি প্রশ্ন করলেন যে ওনার এইচজিপিটি 50। 50 কিন্তু খুব বেশি না। একটা হতে পারে যে 50 সাধারণত আমরা বলি আমাদের দেশে ল্যাব প্যারামিটার গুলোতে আমাদের 40 বা 45 পর্যন্ত নর্মাল ভ্যালু থাকে। সুতরাং 45 যদি হয়ে থাকে সেই তুলনায় 50 কিন্তু খুব খুব সাধারণত খুব আহামরি বেশি না। আবার আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে এইচজিবিটির নর্মাল ভ্যালু হচ্ছে 60। সুতরাং সেই হিসাব করলে এটা আবার নর্মাল। সুতরাং উনি কোন ল্যাব থেকে করেছেন এবং ল্যাবের প্যারামিটার অনুযায়ী এটা কি বেশি না নর্মালের মধ্যে, সেটা আমাদের বিবেচনায় আনতে হবে। দুই নম্বর হচ্ছে যদি বেশি হয়ে থাকে, এটা খুব বেশি না, কত বর্ডার লাইন এলিভেশন বলি, সাধারণত অল্প একটু বৃদ্ধি পেয়েছে। সুতরাং অল্প একটু বৃদ্ধি পেলে এটা কি কারণে হচ্ছে, উনি সাথে যদি দেখা গেল যে ইন্ডোমেথাসিন বা আদা কোনো ব্যথা ওষুধ যদি খেয়ে থাকেন, সেটার জন্য হয়তো একটু বাড়তে পারে, একটা হতে পারে। দুই নম্বর হতে পারে আমাদের দেশে ভাইরাল হ্যাপাটাইটিস ভেরি কমন, হ্যাপাটাইটিস বি বা সি এর সংক্রমণ আছে কিনা সেটাও আমাদেরকে চেক করে নেওয়ার প্রয়োজন আছে এই সুযোগে। যদি হ্যাপাটাইটিস বি বা সি ভাইরাসের সংক্রমণ থেকে থাকে তাহলে তার চিকিৎসা করতে হবে, সেটা ডায়াগনোসিস কনফার্ম করতে হবে আরো বেশি পরীক্ষার মাধ্যমে। তিন নম্বর হচ্ছে আমরা একটা পেটে আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারি। সেই আল্ট্রাসোনোগ্রাম করে আমরা যদি দেখি, এবং আমাদের দেশে আল্ট্রাসোনোগ্রাম করলে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি যে ফ্যাটি লিভার ডিজিজ পেয়ে থাকি। তো ফ্যাটি লিভার ডিজিজটা আমাদের দেশ এবং এ ব্যাপারে গবেষণাও আছে যে বাংলাদেশি মানুষদের ফ্যাটি লিভার ডিজিজ বেশি হয়ে থাকে। এটা বিশ্বব্যাপী এটা এখন প্রমাণিত যে বাংলাদেশি মানুষদের ফ্যাটি লিভার ডিজিজের সংক্রমণের হারটা অত্যন্ত বেশি। এর কারণ আমরা সবাই কিছু না কিছু মোটা, আমরা সবাই ভাত বা কার্বোহাইড্রেট খাই এবং কায়িক পরিশ্রম অত্যন্ত কম করি। তো ফ্যাটি লিভার ডিজিজ থাকলে সেটার জন্য এইচজিবিটি বাড়তে পারে। সো যদি ফ্যাটি লিভার ডিজিজের জন্য হয়ে থাকে বা অন্য কোনো কারণের জন্য হয়ে থাকে, তাহলে জ্যাকটিভ বন্ধ করার কোনো প্রয়োজন নাই, জ্যাকটিভটা চলবে।
স্যার অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার পরামর্শ অনুযায়ী আমাদের প্রশ্নকর্তা অনুসরণ করবেন এবং যে পরামর্শগুলো দিয়েছেন সে অনুসারে সে কাজগুলো করবেন। স্যার আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। স্যার আমরা তো চিকিৎসা পদ্ধতি রোগ নির্ণয়ের জন্য কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে সে বিষয়ে স্যার আপনি বলছিলেন খুব সুন্দরভাবে। স্যার এই রোগটি যখন হচ্ছে আপনাদের কাছে রোগীরা যখন আসেন তখন কি কি ধরনের চিকিৎসা আপনারা দিচ্ছেন বা চিকিৎসা পদ্ধতি কি দেওয়া হচ্ছে? হ্যাঁ, চিকিৎসার জন্য একটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে ভাস্কুলাইটিস বা টাইফয়েড আর্টাইটিস, যে বা এই ধরনের রোগগুলোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসাগুলো এক নম্বর হচ্ছে কিছুটা দীর্ঘমেয়াদী। সুতরাং এক্ষেত্রে আমরা রোগীদেরকে আগে থেকে শুরু থেকে সচেতন করি যে এ ব্যাপারে চিকিৎসাটা একটু বা রোগটা একটু দীর্ঘমেয়াদী। সুতরাং এ রোগের জন্য চিকিৎসার গ্রহণের ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে এবং লম্বা সময় ধরে সে তার চিকিৎসাটা আমাদের অব্যাহত রাখতে হবে। দুই নম্বর হচ্ছে এক্ষেত্রে আমাদের প্রধানত স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা করা লাগে এবং প্রথম 1 মাস বা 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ আমরা একটু উচ্চ মাত্রায় স্টেরয়েড যেমন প্রেগনিসোলোন বা এই জাতীয় ওষুধগুলো আমরা দিয়ে থাকি। এবং তারপরে আমরা ধারাবাহিকভাবে 2 থেকে 4 সপ্তাহ পরে ধাপে ধাপে আমরা এটাকে উইথড্র করা বা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয়, যেটাকে ট্যাপারিং বলা হয়। এবং একই সাথে আমরা কিছু স্টেরয়েড স্প্রেয়িং ওষুধ দেওয়া হয়, যেমন মেথোট্রেক্সেট, মাইক্রোপ্রানিক, মোপিটিল, অ্যাজাথ্রাইন বা এরকম প্রাথমিকভাবে এরকম ওষুধ থাকে যারা এই বধায়ের বিরুদ্ধেও কাজ করবে এবং স্টেরয়েডের প্রয়োজনীয়তাটাকেও ওরা কমায় নিয়ে আসবে সেটা। এগুলোতে কাজ হলে তো ভালো, আর না হলে পরবর্তী ধাপে আরো উন্নত উন্নত ওষুধ আছে, যেমন অ্যান্টি টিএনএফ বলা হয়। এরকম বেশ কিছু বায়োলজিক্যাল মলিকুল আছে যেগুলো নাভির গোড়ায় ইনজেকশন আকারে দিতে হয়, সিলিগুমা বা সুতরাং এগুলো হিসাব করলে আমাদের অনেক নতুন নতুন ওষুধও বাজারে আসছে। এবং এগুলো সবগুলো আমি বলবো যে মোটা কথায় যে টাকাসো আর্থারাইটিস এর সকল ধরনের উন্নত ওষুধ বা চিকিৎসা এখন বাংলাদেশে আছে এবং তার চিকিৎসা দেশে সব সুন্দরভাবে সম্ভব। স্যার অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতা আছে এবং একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। স্যার রোগীরা যদি সঠিক সময়ে এই চিকিৎসা গ্রহণ না করে সেক্ষেত্রে কি কি ধরনের জটিলতার সম্ভাবনা থাকছে আমাদের রোগীদের? হ্যাঁ হ্যাঁ, জটিলতা তো একটা হচ্ছে কি যে সঠিকভাবে সময় না হলে তাহলে আমাদের রোগের কিন্তু একটা হচ্ছে যে রক্তনালী যেহেতু প্রদাহ বাড়তে থাকে, সেটা নানা ধরনের তার জটিলতাটাও বাড়তে পারে। যেমন হার্টের ক্ষেত্রে আমি যেটা বললাম যে করোনারি ভেসেল বা রক্ত সঞ্চালন, যে হার্টের রক্ত সঞ্চালনটা যদি আস্তে আস্তে প্রদাহ হয়ে যদি কমে যেতে থাকে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হয় এবং এই হার্ট অ্যাটাক থেকে রোগী মারা যেতে পারে। তারপর ব্রেনের রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় বা ব্রেনে যদি, যেটা বললাম যে উচ্চ, এই রোগের একটা অন্যতম লক্ষণ হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। শুধু হাই প্রেশার হোক বা টাকেস আর্টারিটিস রক্ত চলাচল বন্ধ হয়ে হোক, যেভাবে হোক উনি স্ট্রোক নিয়ে আসতে পারে এবং এই মানুষটা সারা জীবনের জন্য পঙ্গু বা প্যারালাইসিস হতে পারে সেটা। তারপরে হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে আমরা বলি আঙ্গুলে ডিজিটাল গ্যাংগ্রিন হতে পারে, যে আঙ্গুলগুলোতে কালো হয়ে গেছে, একবারে আঙ্গুলগুলো অকেজো হয়ে গেছে, কালো হয়ে নষ্ট হয়ে অকেজো হয়ে গেছে সেটা। সুতরাং এই হিসেব করে দেখা যায় যে এর কিন্তু অনেক সুদূর প্রসারী কুফল আছে যদি আমরা সঠিক সময় চিকিৎসা না করতে পারি। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার সার্বিকভাবে সর্বশেষ মুহূর্তে আমাদের দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে সার্বিকভাবে? আচ্ছা, জি, এক্ষেত্রে আমি বলবো যে টাকাসো আর্থারাইটিস হয়তো অনেকের কাছে, যেটা আমাদের সঞ্চালক ডক্টর ফারজানা বলেছেন যে এটা হয়তো অনেকেরই না জানা থাকতে পারে, কিন্তু আসলে আমাদের দেশে টাকাসো আর্থারাইটিস নাই এটা বলার সুযোগ নেই। আমাদের বেশ কিছু রোগী আছে যারা টাকাসু আর্টারাইটিসে আমরা পেয়ে থাকি সেটা। সুতরাং একটা হচ্ছে কি যে টাকাসু আর্টারাইটিস আমাদের দেশ বা এশিয়া মহাদেশে বেশি, ইউরোপ বা আমেরিকা বা পশ্চিম বিশ্বে টাকাসু আর্টারাইটিসের প্রভাবটা কম, বরং আমাদের বা এশিয়ান রিজনে তার প্রভাবটা বেশি বা প্রভাবটাও বেশি। সুতরাং এক্ষেত্রে আমাদের যদি কখনো আপনারা কখনো খেয়াল করেন যে কখনো কোনো হাত দিয়ে কাজ করতে গেলে বা হাত দিয়ে ধরে আসতেছেন, বা কখনো উচ্চ চাপ রক্তচাপের রোগী আপনারা সবসময় খেয়াল করবেন যে 2 হাতে প্রেশারটা যাতে দেখা হয় বা মেজার করা হয়, 2 হাতে পালসের সমান পাওয়া যাচ্ছে কিনা। এই কিছু ছোট ছোট লক্ষণ যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমার মনে হয় অনেক ক্ষেত্রেই আমরা ওটাকে আহ, মানে আমরা আর্লি ডিটেকশন বা শুরুতেই আমরা ডায়াগনোসিস করতে পারবো বা সন্দেহ করতে পারবো।
আর যদি আমরা শনাক্তের আমাদের দেশে যেটা হয়, যেমন ক্ষেত্রে আমাদের শনাক্ত বা ডায়াগনোসিস দেরি হয়, তখন তখন আমরা একটা পর্যায়ে রোগীকে আমরা হার্ট অ্যাটাক বা স্ট্রোক করেছেন এই অবস্থায় পেয়ে থাকি। তখন কিন্তু একটু বেশি ডিলে হয়ে গেছে। তখন বেশি ডিলে হলে তখন হয় কি যে চিকিৎসা বা ওষুধে যে শুরুতে চিকিৎসা করলে যে উপকারটুকু পাওয়া যেত, সেই উপকারটুকু দেরিতে চিকিৎসা শুরু করলে সেটা কিন্তু আমরা তার সুফলটুকু আমরা নাও পেতে পারি। তো এই জন্য আমরা এ ব্যাপারে সবাই সচেতন হই। এই লক্ষণ থাকলে বা এরকম উপসর্গ দেখা দিলে আপনার নিকটস্থ চিকিৎসকের দ্রুত শরণাপন্ন হবেন। তাহলে আমরা আশা করি টার্টাস আর্টারাইটিস এর যে কমপ্লিকেশন এগুলো থেকে ইনশাল্লাহ আমরা বেঁচে থাকতে পারবো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার সব তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকরা আজকের পর্ব থেকে উপকৃত হয়েছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি স্যার। ওকে, জি। আপনাকে ডক্টর ফারজানা, আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে রাজনীতি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম, আল্লাহ হাফিজ। ধন্যবাদ স্যার। দর্শক, কথা বলছিলাম টাকায়াসু আর্টারাইটিস নিয়ে। চমৎকার সব তথ্য এবং পরামর্শ পেয়েছি। আশা করি দর্শক আজকের পর্ব থেকে আপনারাও সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ডেল্টা ফার্মা লিমিটেড নিবেদিত টোপাসিটের সৌজন্যে ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজ টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.